তোমাদের আসন্ন 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে। সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পর্ষদ টেস্ট পেপার 2025 বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে, আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে। ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা, তোমাদের প্লেলিস্ট আলাদা। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে শুরু করি 3 নম্বর সেট, অর্থাৎ এর আগে দুটো আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। প্লেলিস্ট পর্ষদ টেস্ট পেপার বলে লেখা রয়েছে প্লেলিস্টটা, সেখানে তোমরা একটু দেখে নিও আগের দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আগে পেজ নাম্বারটা বলে দিই তোমাদের। পেজ নাম্বার হচ্ছে কত, 130 নম্বর পেজ। তার ব্যাখ্যাগুলো একবার বলে দিই। ব্যাখ্যাগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। কেন বই ছাপা শুরু হয়? উত্তর হচ্ছে 3 নাম্বার, যে কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। তার পরবর্তী প্রশ্ন দেখো, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। তাহলে এর সঠিক ব্যাখ্যা বা উত্তর যদি বলো, তাহলে উত্তরটি হয়ে যাবে 3 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো। তাহলে যে কোনোভাবে দমন করতে চাইতো, এটার উত্তর হয়ে যাবে অপশন এ বা ব্যাখ্যা 1, শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। তাহলে শর্ট প্রশ্নগুলো তো সবই দাগানো রয়েছে, ব্যাখ্যাগুলোও হয়ে গেল। এরপর আমরা 2 নম্বরে, ঠিক আছে, মেনলি এখানে 2 নম্বরের বেশি করাবো। এক কথায় যেগুলো উত্তর নেই সেইগুলো তোমাদেরকে করাবো। শর্ট প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, অন্যান্য যেগুলো আছে সেগুলো উত্তর দেওয়া রয়েছে। তাহলে চলো 2 নম্বরেরগুলো একবার দেখে নিই। এখানে দেখো বিভাগ গয়ে আছে 2 নম্বরের উত্তর। এই প্রশ্ন কটা করতে হবে না, তোমাদেরকে 11টি করতে হবে। 11 দুগুণে 22 রয়েছে, 11 দুগুণে 22। এই প্রশ্নগুলি আমি পিডিএফে তুলে নিয়েছি, যেটা এর আগে যে ভিডিওগুলো দেখেছো তোমরা নিশ্চয়ই সেখানে বুঝতে পেরেছো যে আমি আলাদা করে পিডিএফ তৈরি করে নিয়েছি। সেই পিডিএফগুলো এবার তোমাদের পরপর প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো করাবো। তোমরা ভিডিওটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য। সব সাবজেক্টেরই আমি 2 নম্বর বড় প্রশ্ন অবশ্যই দেব উত্তর সহ। 1 নম্বর হলো যে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী? নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য 1 নম্বর হলো যে নতুন সামাজিক ইতিহাস বড় মানুষের বদলে সাধারণ মানুষের কথা বলা থাকে। 2 নম্বর হচ্ছে যে সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে টপ ডাউন পদ্ধতির বদলে বটম আপ পদ্ধতি অনুসরণ করা হয়। ঠিক আছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে, মানে উপর থেকে ইতিহাসকে না দেখলে ইতিহাসকে নিচ থেকে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয়। 2 নম্বর উত্তর হচ্ছে যে ইতিহাসের উপাদান হিসেবে কেন আত্মজীবনী গুরুত্বপূর্ণ। দেখো এটি খুব সুন্দর একটা উত্তর দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে 1 নম্বর, যে ঐতিহাসিক ঘটনাবলীর বাইরে আত্মজীবনী আমাদের ব্যক্তিগত অনুভূতি, চিন্তাভাবনা এবং অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। 2 নম্বর, ঐতিহাসিক ঘটনার যে বর্ণনা থাকে সেটি আত্মজীবনীর নতুন দৃষ্টিভঙ্গি ও তথ্য সরবরাহ করে। 3 নম্বরের উত্তর দেখে নাও যে উডের ডেসপেচ কি, একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য 1854 সালে কী করা হলো না, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটা নির্দেশনামা প্রকাশ করলো, যেটা উডের ডেসপেচ নামে পরিচিত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো
যে সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটি বারবার রিপিট হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সেই সমস্ত প্রশ্নগুলো খাতায় লিখে নিও ভিডিওটি পজ করে। 4 নম্বরে, এগুলো তো বারবার রিপিট হয়ে আসছে, এগুলো আর বলছি না, তাহলে ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে। 5 নম্বর দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল। 1763 সালে শুরু হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। লর্ড ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের মধ্যে সন্ত্রাসবাদী চরিত্র লক্ষ্য করেছেন। কারো কারো মতে এই বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। 6 নম্বর, যে নীল চাষিরা কীভাবে তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিরোধ করত। ভিডিওটি অবশ্যই কেমন লাগছে তোমরা জানিও, উত্তরগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এর উত্তরে বলা যেতে পারে যে রায়ত বা চাষ, নীল চাষ রায়তদের জন্য লাভজনক না হলেও নীল উৎপাদকরা তাদের নীল চাষে বাধ্য করাতো। এই অবস্থায় নীল উৎপাদকদের কবল থেকে মুক্ত পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হতে থাকে। কখনো কখনো রায়তরা সামাজিকভাবে বয়কট করে, আবার কখনো কখনো দৈনন্দিন যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো সরবরাহ করা বন্ধ করে দেয়। ঠিক আছে। পরবর্তী 7 নম্বরের, মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল উদ্দেশ্য ছিল যে প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 2 নম্বর, সত্যমূলক নীতিটা পরিত্যক্ত করা হবে, অর্থাৎ উঠিয়ে নেওয়া হবে। 8 নম্বরের প্রশ্ন দেখো, এটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আনন্দমাঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। একাধিকবার এসেছিল প্রশ্নটি তোমাদের মাধ্যমিকে, এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। 1 নম্বর, বঙ্কিমচন্দ্র যে রচিত আনন্দমাঠ উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বাদেশিকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সঞ্চারিত করেছিল। 9 নম্বর, যে আনন্দমাঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি ছিল পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত। তাহলে এই দুটো তোমরা লিখে দেবে। আরেকটা দিয়েছি দেখো, আমি এক্সট্রা 3টে করে দিয়েছি, অবশ্যই 2টি লিখতে হবে তোমাদের, যে দুটি ভালো লাগবে সে দুটিই লিখবে। আনন্দমাঠের বঙ্কিমচন্দ্র বলেছিলেন আনন্দমাঠে যে দেশ হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, আর দেশ সেবা হলো পূজা। পরবর্তী প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়। প্রশ্নটি আবার রিপিট হয়েছে। তোমরা এর আগে দুটো ভিডিও যারা দেখেছো, পরপর যারা আমার ভিডিও দেখে আসছো, তারা নিশ্চয়ই এই প্রশ্নটি বারবার কমন পাবে। আশা করি পরীক্ষাতেও এবার এসে যেতে পারে। 10 নম্বরের, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী ছিল। লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব ছিল যে নান্দনিক আবেদন। লাইনোটাইপ মিউটেশন বাংলা লিপির নান্দনিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। 2 নম্বর হচ্ছে উন্নত পঠনযোগ্যতা। অক্ষরগুলি নির্বিঘ্নে প্রবাহিত হওয়ার সাথে সাথে পাঠ্যের পঠনযোগ্যতাকে উন্নতি করে। আর একটা 3টে দিয়েছি আমি এখানে, দেখো যে কোনো দুটো লিখবে, যে দুটো তোমাদের খেয়াল থাকবে, সুবিধা হবে। যে রূপান্তরটি বাংলা ভাষার নির্দিষ্ট ভাষাগত সূক্ষ্মতা এবং বৈশিষ্ট্যগুলি সংরক্ষণে সহায়তা করবে। 11 নম্বর দেখো, মাদারিভাষী কে ছিলেন। মাদারিভাষী ছিলেন, যেহেতু 2 নম্বরের, আমি এক কথায় লিখে দিতে পারি না যে মাদারিভাষী ছিলেন একা আন্দোলনের প্রবক্তা বলা ভুল হবে, এখানে একা আন্দোলনের নেতা বলা যায়। তাহলে এইটুকু তোমাকে একটু লিখতে হবে 2 নম্বরের জন্য, যে অসহযোগ আন্দোলনকালে যুক্তদেশের বিশিষ্ট কৃষক নেতা ছিলেন মাদারিভাষী। যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর এইসব জেলার কৃষকদের সংঘবদ্ধ করে অতিরিক্ত কর আদায়ের ক্ষেত্রে অত্যাচার, বেগাশ্রম প্রভৃতির বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেন। 1922 সালে এই চরম দমন নীতি প্রয়োগ করে আন্দোলন স্তব্ধ করে দেয় সরকার। 12 নম্বর কি না, স্বামী বিবেকানন্দের লেখা 2টি বই, এগুলি আমাদের অজানা নয় আশা করি। একটা বর্তমান ভারত, একটা কথামালা। পরবর্তী দেখো, মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় তার কারণ হচ্ছে তিনি ভারত ছাড়ো আন্দোলনকালে ভারতের
যে বাংলা ছিল সে বাংলাতে সতীশচন্দ্র সামন্তর নেতৃত্বে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার নারী বাহিনী গঠিত। এই নারী বাহিনীর অন্যতম সদস্যা ছিলেন 73 বছরের বৃদ্ধা গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা। তার নেতৃত্বে তমলুক থানা ঘেরাও করে কর্মসূচি গৃহীত হয়। ঠিক আছে, এবং এই জন্য তিনি, আর তাছাড়াও তিনি পুলিশের গুলিতে নিহত হন, এখানে লেখা আছে দেখো। আর এই দুঃসাহসিকতার জন্য তিনি পরিচয় হয়ে আছেন। তোমরা দেখবে যে এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে মাধ্যমিক বা পর্ষদ টেস্ট পেপার 2025 বলে রয়েছে, সেখানে তোমরা সব ভিডিও পেয়ে যাবে এর আগে যেগুলো দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, দেশপ্রিয় দেশবন্ধু নামে কারা পরিচিত? দেশপ্রিয় নামে পরিচিত যতীন্দ্রমোহন সেনগুপ্ত আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়েছে? স্বাধীনতা আইন কোনটা? তা আবার 1947 আইনের কথা বলা হয়েছে। দেখো, এই আইনে বলা হয়েছিল যে আইনটি, মানে 1947 সালের যে আইনটি, এই আইনটা একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটি ধর্মীয় পার্থক্যের ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রকে ভারত ও পাকিস্তানের দুটি পৃথক আধিপত্যে বিভক্ত করার বিধানও করেছিল। তারপর দেখো যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো? এটাও মাধ্যমিক প্রশ্নে মাধ্যমিক এসেছিল, অনেকবার রিপিটেড প্রশ্ন, তোমরা দেখে রাখতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। যে অধিকাংশ রাজ্যের শাসকরা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, যার বাংলা কথা যদি বলি তাহলে হয়ে যাবে ভারতভুক্তির দলিল। এই নামক একটি নথিপত্রে স্বাক্ষর করেছিলেন, যার অর্থ তাদের রাজ্য ভারত সংঘের অঙ্গ হতে রাজি হয়েছিল। জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর এবং মণিপুর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি কঠিন প্রমাণিত হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটি। পরবর্তীতে আবার পেজ নাম্বার 133 নিয়ে আসছি আমরা, 4 নম্বর ভিডিও। তার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। ধন্যবাদ।